হ্যালো। রেকর্ড অন করো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকে সমাসের 5 নম্বর ক্লাসে। আমরা সমাসের যেই বিশাল এক জার্নি চলমান রয়েছে আমাদের, সেই জার্নিতে আমরা ইতিমধ্যে 4টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 5ম ক্লাস এবং আজকেই আমাদের সমাসের শেষ ক্লাস। ইতিমধ্যে আমরা সমাসের অতীব গুরুত্বপূর্ণ যেই সমাসগুলো, যেইগুলো পরীক্ষায় খুব বেশি আসে, এ ধরনের সমাসগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা শিখে ফেলেছি। আজকের ক্লাসে আমাদের প্রধানত যেই 6 প্রকার সমাস, তার মধ্যে একটি রয়েছে অব্যয়ভাব সমাস। এছাড়া আমাদের 2টি অপ্রধান সমাস রয়েছে, যেটাও পরীক্ষাতে এসে থাকে, প্রাদি সমাস এবং নিত্য সমাস। এই 2টি সমাস, এই 3টি সমাস নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকের আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমাদের সমাসের টোটাল সিলেবাস সম্পূর্ণটা কিন্তু কাভার হয়ে যাবে। তো তোমরা যারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, তারা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং এই লাইভটা অবশ্যই তোমাদের আইডিতে, প্রোফাইলে শেয়ার করে দাও এবং সেই সঙ্গে তোমাদের কলেজ গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব সবাই যুক্ত হওয়া পর্যন্ত, তারপরে আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করে দেবো। তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের অব্যয়ভাব সমাস, প্রাদি সমাস এবং নিত্য সমাসের উপরে। তো তোমরা একটু চটজলদি বন্ধুদের মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। অর্ঘ্য আলহামদুলিল্লাহ। আর কে কে আছে একটু দেখি। আমাদের সাথে আছে তামিমা আক্তার আছে, সাজিদ আছে, আয়েশা খান আছে, ওয়ালাইকুম আসসালাম। অ্যানি খান আছে, সুজানা, শারমিন, আয়েশা খান। ওকে, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও খুব দ্রুত, ঠিক আছে? ইমতিয়াজ আবির আছে আমাদের সাথে। বন্ধুদের মেনশন করো এবং অবশ্যই কিন্তু এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। তন্ময় সরকার চলে এসেছো, ভেরি গুড। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে অব্যয়ভাব সমাস, প্রাদি সমাস এবং নিত্য সমাসের উপরে। আলহামদুলিল্লাহ ভালো আছি। হরবিন্দু, তোমরা তোমাদের বন্ধুদেরকে দ্রুত 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 মেনশন করে দাও, দ্রুত মেনশন করে দাও এবং ক্লাসটা খুব দ্রুত শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি মাত্র একজন এখন পর্যন্ত শেয়ার করেছে। ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের কলেজ গ্রুপগুলোতে, তোমাদের প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে পরবর্তীতে ক্লাসটা তোমরা তোমাদের সংগ্রহে রাখতে পারো বা তোমাদের পরিচিত জনরা দেখতে পারে। এই যে ইমতিয়াজ আবির অনেকজনকে মেনশন করে দিয়েছে ইতিমধ্যেই। খাদিজা আক্তার দেখছে আমাদের সাথে, ওকে। ও, দুর্জয় ভাইয়ের ক্লাস হচ্ছে। হ্যাঁ, হোক, সমস্যা নেই। দুর্জয় ভাইয়ের ক্লাসও যা করবে করুক, এখানে যারা আসবে আসুক। যে যেই ক্লাসটা লাইভ করতে পারবে না, সে সেই ক্লাসটা পরে তো দেখে নিতে পারবে, সমস্যা নেই। জয়, ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। সবাই ধীরে ধীরে আসতে থাকো, তোমার বন্ধুদেরকে মেনশন করতে থাকো। তা আমাদের আজকে সমাস পর্ব 5 এবং আজকে শেষ পর্ব। তা আমরা অনেকগুলো স্লাইড পাড়ি দিয়ে আজকে আমাদের টপিকে যাব। আজকে আমাদের টপিক শুরু হবে অব্যয়ভাব সমাস দিয়ে। আমরা একটু অব্যয়ভাব সমাসে যাই। এই যে অব্যয়ভাব সমাস আমাদের চলে এসেছে। আসো আমরা আলোচনা শুরু করে দিই। দেখো, অব্যয়ভাব সমাস চেনার উপায় কিন্তু আমরা প্রথম ক্লাসেই শিখেছিলাম। যে অব্যয়ভাব সমাস পূর্বপদে অর্থ প্রাধান্য পায়। তো একটা জিনিস মনে রাখবা, অব্যয়ভাব সমাসের ব্যাপার হচ্ছে, সংজ্ঞা কি বলছে দেখো, পূর্বপদে অব্যয় যোগে, মানে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে অবশ্যই পূর্বপদে কি থাকবে? অব্যয় থাকবে।
পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য পায়, মানে এই যে পূর্বপদে অব্যয় থাকবে এবং সেই পূর্বপদ অর্থাৎ অব্যয়ের অর্থের প্রাধান্য থাকবে, তাহলে তাকে অব্যয়ীভাব সমাস বলা হবে। এখন এই যে পূর্বপদে অব্যয় থাকবে সেটা উপসর্গ আকারেও থাকতে পারে, আর উপসর্গ তো অব্যয়, এছাড়া অন্য যে কোনো অব্যয়ও থাকতে পারে। তো মোট কথা হচ্ছে পূর্বপদে অব্যয় থাকবে এবং সে অব্যয়টার অর্থই প্রাধান্য পাবে। দেখো, অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থ যোগে ব্যাস বাক্যটি রচিত হয়, অর্থাৎ সমস্ত পদে যে অব্যয়টা দেওয়া থাকে ব্যাস বাক্য করার সময় সেই অব্যয়ের অর্থটা বসাতে হয়। যেমন দেখো, আমরা উদাহরণ দেখছি, আজানুলম্বিত, আজানুলম্বিত, খেয়াল করো, এই যে এই একটা উপসর্গ, উপসর্গ মানে হচ্ছে অব্যয়। তো আজানুলম্বিত মানে কি? জানু পর্যন্ত লম্বিত, এই দেখো পর্যন্ত, হ্যাঁ, এই যে যে উপসর্গটা এটার অর্থ হচ্ছে পর্যন্ত। দেখো, উপসর্গের অর্থটা কিন্তু আমরা ব্যাস বাক্যে বসেছি, এই যে বলছে অব্যয়ের অর্থ যোগে ব্যাস বাক্য রচিত হয়, এই উপসর্গটি পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়, সেই কারণে ব্যাস বাক্যে কিন্তু পর্যন্ত বসিয়েছি। দেখো, মরণ পর্যন্ত আমরণ, দেখো আমরণ, এই যে মানে হচ্ছে পর্যন্ত, এই দেখো সেই কারণে এর ব্যাস বাক্যে মরণ পর্যন্ত চলে এসেছে। ঠিক আছে, এখন দেখো এখানে কিভাবে বুঝলাম যে পূর্ব পদার্থ প্রাধান্য পাচ্ছে। দেখো, আমরণ বলতে মরণকে বোঝাচ্ছে নাকি? আমরণ মানে মৃত্যু পর্যন্ত। যদি বলি আমি আমরণ কাজ করে যাব, আমি আমরণ তোমাকে ভালোবেসে যাব, তার মানে কি? মৃত্যু পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। তার মানে আমরণ দ্বারা কিন্তু মৃত্যুটাকে বোঝাচ্ছে না, মৃত্যু পর্যন্ত সময়টাকে বোঝাচ্ছে। তার মানে এই পর্যন্ত অর্থ প্রাধান্য পাচ্ছে। পর্যন্ত মানে কি? এই যে ঠিক আছে, এইভাবে পূর্বপদের অর্থ প্রাধান্য পেলে সেটা কিন্তু অব্যয়ীভাব সমাস হবে। দেখো, আমরা আরও উদাহরণ দেখব। আমরা এখানে বলছি যে অব্যয়ীভাব সমাস কি কি অর্থে ব্যবহৃত হতে পারে। দেখো, সামীপ্য বা নিকট অর্থে ব্যবহৃত হতে পারে, বিপসা বা পৌনপুনিকতা, পৌনপুনিকতা মানে হচ্ছে বারবার ঘটছে এমন, পর্যন্ত অর্থে ব্যবহৃত হতে পারে, অভাব অর্থে ব্যবহৃত হতে পারে, অনতিক্রম্যতা প্রকাশ করতে পারে, সাদৃশ্য, সাদৃশ্য মানে হচ্ছে মিল, অনতিক্রম্যতা মানে হচ্ছে অতিক্রম করা যায় না যা, যোগ্যতা অর্থে ব্যবহৃত হতে পারে, অতিক্রান্ত অর্থে হতে পারে, অতিক্রান্ত মানে অতিক্রম করে গিয়েছে এইরকম, বিরোধ অর্থে ব্যবহার হতে পারে, ঈষৎ, ঈষৎ মানে হচ্ছে অল্প অর্থে কিন্তু অব্যয়ভাব সমাস হয়। তাহলে অব্যয়ভাব সমাস মোটামুটি এই অর্থে ব্যবহৃত হয়। এখন কোন ক্ষেত্রে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব। ঠিক আছে, চলো আমরা একটু উদাহরণগুলোতে যাই। দেখো, আমরা প্রথমে বলছি সামীপ্য অর্থে অব্যয়ভাব সমাস আমরা আগে দেখে আসি। সামীপ্য অর্থে, সামীপ্য মানে কি বললাম, একটু আগেই বলেছি, সামীপ্য মানে হচ্ছে নিকট, অর্থাৎ নিকট অর্থে অব্যয়ভাব সমাসগুলো একটু আমরা দেখব। দেখো, উপকূল, আচ্ছা দেখো এই যে একটা উপসর্গ, এটার অর্থ হচ্ছে নিকট, আর কুল মানে কি? কিনার। তাহলে কুল মানে কি? কিনার বা তীর, তাই না? ভালো করে দেখো যে এখানে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে কিভাবে সেটা আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, এখন দেখো আমি যদি বলি নদীর কূলে হেঁটে বেড়াচ্ছি, নদীর কূল ধরে হেঁটে বেড়াচ্ছি, তার মানে কি? আমি নদীর কিনার ধরে হেঁটে বেড়াচ্ছি, তার মানে কূল মানে হচ্ছে কিনার। কিন্তু যদি বলা হয় নদীর উপকূলীয় অঞ্চলে গিয়েছিলাম, নদীর উপকূলীয় অঞ্চলে গিয়েছিলাম, তার মানে কি? নদীর কিনারে গিয়েছিলাম নাকি কিনারের নিকটবর্তী অঞ্চলে গিয়েছিলাম? অবশ্যই নিকটবর্তী অঞ্চল বোঝাচ্ছে, তার মানে উপকূলীয় অঞ্চল বলতে আমরা নিকটের অঞ্চলকে বুঝি। তাহলে যখন বলছি নদীর উপকূলীয় অঞ্চল, তার মানে নদীর কিনারের নিকটবর্তী যে এলাকা সেটাকে বোঝাচ্ছে। তার মানে এখানে দেখো কিনারকে কিন্তু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কিনারের নিকটের এলাকাকে, তাই না? তাহলে দেখো এই নিকটটা কোন পদে আছে? পূর্ব পদে। উপসর্গটা এই যে নিকট অর্থে ব্যবহৃত হচ্ছে, তার মানে যেহেতু উপকূল দ্বারা কিনারকে বোঝাচ্ছে না, কিনারের নিকটের এলাকাকে বোঝাচ্ছে, তার মানে অবশ্যই এখানে পূর্বপদ প্রাধান্য পেয়েছে। তো পূর্বপদ প্রাধান্য পেলে সেটা অবশ্যই অব্যয়ভাব সমাস। ঠিক আছে না? আবার দেখো, অক্ষের সমীপে প্রত্যক্ষ, অক্ষের সমীপে প্রত্যক্ষ, খেয়াল করো এই যে এর মধ্যে প্রত্যক্ষের মধ্যে আছে দুইটা শব্দ, একটা হচ্ছে কি কি আছে দেখো, একটা হচ্ছে প্রতি আর একটা হচ্ছে অক্ষ। ঠিক আছে, দুইটা শব্দ আছে। এখন দেখো এখানে এই প্রতি দ্বারা সমীপে বা নিকট বোঝাচ্ছে। এখন দেখো অক্ষ মানে কি? অক্ষ মানে হচ্ছে চোখ। ঠিক আছে, এখন দেখো প্রত্যক্ষ বলতে কি বোঝায়? আমরা অনেক সময় বলি না যে এই ঘটনা আমি প্রত্যক্ষ সাক্ষী বা এই ঘটনা আমি প্রত্যক্ষদর্শী,
এর মানে হচ্ছে যে আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে। প্রত্যক্ষ মানে একদম চোখের সামনে, চোখের কাছাকাছি জায়গায় যেটা ঘটছে সেটা হচ্ছে প্রত্যক্ষ। তার মানে দেখো, প্রত্যক্ষ বলতে কিন্তু আমরা চোখটাকে বোঝাচ্ছি না, চোখের সামনে যেটা ঘটছে সেটাকে বলছি প্রত্যক্ষ। প্রত্যক্ষ ঘটনা মানে কি, চোখের সামনে যে ঘটনাটা ঘটছে। তার মানে এই প্রত্যক্ষ শব্দটা দ্বারা কিন্তু এই অক্ষ বা চোখকে বোঝাচ্ছে না, বরং সামনে বা নিকটে যেটা আছে সেটাকে বোঝাচ্ছে। এই প্রতি এখানে নিকট অর্থে ব্যবহৃত হয়েছে, সামীপ্য অর্থে। ঠিক আছে, দেখো পূর্ব পদের অর্থ প্রাধান্য পেল। কথা কি বোঝা যায়? দেখো এরপরে বলছি উপকণ্ঠ, সরি উপনগরী। আচ্ছা, নগরী, নগরী তো আমরা চিনি সিটি, সিটি বা শহর, নগরী। আর এই উপ মানে হচ্ছে নিকট। এখন দেখো নগরী মানে তো একটা শহর, যেমন আমাদের ঢাকা মহানগরী আমরা বলি, তাই না? একটা শহর। কিন্তু উপনগরী বলতে কিন্তু শহরকে বোঝায় না। উপনগরী হচ্ছে শহরের কাছাকাছি যে এলাকাটা থাকে সেটাকে বলে উপনগরী, শহরের বা নগরের কাছাকাছি এলাকা। তার মানে দেখো উপনগরী দ্বারা কিন্তু নগরটাকে বোঝাচ্ছে না, নগরের কাছাকাছি যে এলাকা সেটাকে বোঝাচ্ছে। তার মানে এই যে নিকট অর্থে ব্যবহৃত হচ্ছে। উপকণ্ঠ, দেখো এই কণ্ঠ মানে কিন্তু কণ্ঠস্বর না, এই কণ্ঠ মানে হচ্ছে প্রান্ত। উপকণ্ঠ, এই কণ্ঠ মানে হচ্ছে কি প্রান্ত। তুমি বলতে পারো, আমরা অনেক সময় বললাম শহরের উপকণ্ঠে অবস্থিত, মানে শহরের যে প্রান্তের কাছাকাছি অবস্থিত। তো দেখো উপকণ্ঠ, এই কণ্ঠ মানে হচ্ছে প্রান্ত। এখন উপকণ্ঠ দ্বারা কিন্তু প্রান্তকে বোঝায় না, বরং এই প্রান্তের কাছাকাছি যে এলাকা সেটাকে বোঝায়। তার মানে এখানেও কাছাকাছি বা নিকট বোঝাচ্ছে, সেই কারণে এটা কিন্তু অব্যয়ভাব সমাস। এইভাবে দেখবা অব্যয়ভাব সমাস মানেই তার পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। এখন এর ব্যাস বাক্যগুলো কীভাবে হবে? খুবই সিম্পল। যেহেতু এই সবগুলোতেই সামীপ্য বা নিকট অর্থ প্রকাশ করছে, তাই সবগুলোর ব্যাস বাক্যেই এই সমীপে শব্দটা চলে আসবে। আমরা যে বললাম ব্যাস বাক্যে অব্যয়ের অর্থটা বসবে। তাহলে এই যে যেহেতু এই উপ, এই প্রতি, এই উপ, এই সবগুলোর অর্থ হচ্ছে সমীপে অর্থে ব্যবহৃত হচ্ছে, তাই সবগুলোর ক্ষেত্রে সমীপে। কুলের সমীপে উপকূল, অক্ষের সমীপে প্রত্যক্ষ, নগরীর সমীপে উপনগরী, কণ্ঠের সমীপে উপকণ্ঠ। আচ্ছা ঠিক আছে, আমরা পরের অংশে যাই। আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব। অর্ঘ্য, তোমার একটা প্রশ্ন রয়েছে, আমরা সেই প্রশ্নের উত্তর দেব, একটুখানি অপেক্ষা করো। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা আমরা এগোই, তারপরে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব। ঠিক আছে, দেখো আমরা চলে আসি আমাদের পরের অংশে। এরপর আমরা বলছি 2 নম্বর বিপসা অর্থ ব্যবহৃত হচ্ছে কোথায়? বিপসা, বিপসা অর্থে অনু বা প্রতি, এই দুইটা উপসর্গ বিপসা অর্থে ব্যবহৃত হতে পারে। এখন বিপসা মানে কি? বিপসা মানে পৌনপুনিকতা বা নিয়মিত ঘটছে এমন। ঠিক আছে, যেমন দেখো প্রতিদিন, প্রতিদিন বললে আমরা কি বুঝি? নিয়মিত। আমি প্রতিদিন পড়াশোনা করি, তাহলে নিয়মিত বোঝাচ্ছে। তারপরে দেখো হচ্ছে প্রতিক্ষণ, মানে নিয়মিত বোঝাচ্ছে, প্রতিক্ষণ তোমার কথা মনে হয়, তাহলে নিয়মিত বোঝাচ্ছে, বারবার বোঝাচ্ছে। অনুক্ষণ মানেও একই অর্থ, প্রতিক্ষণ অনুক্ষণ একই অর্থ। প্রতি মুহূর্তে মানে বারবার হওয়া বোঝাচ্ছে। প্রতিজন মানে সবাইকে বোঝাচ্ছে। এরকমভাবে যদি নিয়মিত বা বারবার ঘটা বোঝায়, তাহলে সেটাকে বলা হয় বিপসা অর্থ। এখন খেয়াল করে দেখো, এই যে প্রতি, এটা যদি কখনো থাকে বা অনু যদি কখনো থাকে, তাহলে তার ব্যাস বাক্য করার জন্য কিছুই না, তার সাথে যে শব্দটা থাকে সেই শব্দটাকে 2 বার ব্যবহার করতে হয়। দেখো প্রতিদিন এর ব্যাস বাক্য কী হবে? এই যে দিন দিন। প্রতিক্ষণ এর ব্যাস বাক্য কী হবে? ক্ষণ ক্ষণ। অনুক্ষণ এর ব্যাস বাক্য কী হবে? ক্ষণ ক্ষণ। প্রতি মুহূর্তের ব্যাস বাক্য কী হবে? এই যে মুহূর্তে আছে, মুহূর্তে মুহূর্তে। প্রতিজন এর ব্যাস বাক্য কী হবে? এই যে জন আছে, জনটা 2 বার হয়ে যাবে। কথা কি ক্লিয়ার হলো? এভাবে মনে রাখবা, যদি প্রতি বা অনু থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধু তার সাথে যে শব্দটা সেটাকে আমরা 2 বার বসিয়ে দিলে কিন্তু এর ব্যাস বাক্য হয়ে যাবে। এবং দেখো এখানে যে পূর্ব পদে অর্থ প্রাধান্য পেয়েছে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবে। প্রতিদিন বলতে কিন্তু দিনটাকে বোঝাচ্ছে না, বারবার ঘটছে এমন বোঝাচ্ছে, অর্থাৎ এই প্রতি অর্থ প্রাধান্য পাচ্ছে। বা যদি বলি প্রতিক্ষণ, প্রতিক্ষণ বলতে শুধু ক্ষণ বা সময়কে বোঝাচ্ছে না, কিন্তু প্রতিটা মুহূর্ত বারবার ঘটছে এমন বোঝাচ্ছে, তার মানে এই প্রতি অর্থ ব্যবহৃত হচ্ছে। কথা কি ক্লিয়ার হলো? এইভাবে যদি পূর্বপদে অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা অব্যয়ভাব সমাস হয়। এবার দেখো আরও কি অর্থ ব্যবহৃত হতে পারে। এরপর বলছি আমরা অভাব অর্থে। অভাব অর্থেও আমাদের অব্যয়ভাব সমাস হতে পারে। সেক্ষেত্রে অভাব অর্থে আমাদের 2টা উপসর্গ থাকতে পারে, একটা নি আর একটা হচ্ছে নির। এই 2টা উপসর্গ যোগে আমাদের অব্যয়ভাব সমাস হয় অভাব অর্থে। যেমন দেখো নিরামিষ,
এই দেখো শুরুতে নীর আছে, নির্ভাবনা, এই যে শুরুতে নীর আছে, নির্জল, শুরুতে নীর আছে, নিরুৎসাহ, নীর আছে, দুর্ভিক্ষ। আচ্ছা, এই দুর্ভিক্ষ, এই দূরটাও কিন্তু এখানে না অর্থে ব্যবহৃত হচ্ছে। নীর এটা যেমন না অর্থে ব্যবহৃত হচ্ছে, এই দুর্ভিক্ষ এটাও কিন্তু না অর্থে ব্যবহৃত হচ্ছে। আবার গড়মিল, এই গড়টাও কিন্তু না অর্থে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। এভাবে যদি অভাব অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। যেমন নিরামিষ মানে হচ্ছে আমিষের অভাব, নির্ভাবনা মানে যেখানে ভাবনা নাই, ভাবনার অভাব, নির্জল মানে যেখানে জল নাই, জলের অভাব, নিরুৎসাহ মানে যেখানে উৎসাহ নেই, উৎসাহের অভাব, দুর্ভিক্ষ মানে যেখানে ভিক্ষা পাওয়া যায় না, ভিক্ষার অভাব, গড়মিল মানে মিলের অভাব। এইভাবে অভাব অর্থে কিন্তু আমাদের অব্যয়ভাব সমাস হতে পারে। তোমাদের এইচএসসি পরীক্ষায় অব্যয়ভাব সমাস থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই অর্থটা গুরুত্বপূর্ণ না, কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এটা গুরুত্বপূর্ণ না, এটা অব্যয়ভাব সমাস হিসেবে চিনতে পারাটা গুরুত্বপূর্ণ। এখন দেখো, যদি তুমি অ্যাডমিশনে যখন যাবা তখন কিন্তু আবার তোমার এই অর্থটা গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রশ্ন আসতে পারে, নিচের কোন শব্দটিতে অভাব অর্থে অব্যয়ভাব সমাস হয়েছে, নিচের কোন শব্দটিতে বিপসা অর্থে অব্যয়ভাব সমাস হয়েছে, এরকম কিন্তু এই অ্যাডমিশন পরীক্ষায় বা এমসিকিউ পরীক্ষাগুলোতে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অর্থটা প্রয়োজন, কিন্তু এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থ প্রয়োজন নাই, শুধু ব্যাস বাক্য বুঝতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, যখন বলছি নির্ভাবনা, নির্ভাবনা বলতে কি ভাবনাটাকে বোঝাচ্ছে, নির্ভাবনা মানে কি ভাবনা নেই সেটা বোঝাচ্ছে। তাহলে এই যে দেখো নীর, এই অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। বা যখন বলছি নিরুৎসাহ, নিরুৎসাহ বলতে কি উৎসাহ বোঝাচ্ছে, উৎসাহ কিন্তু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে উৎসাহ নেই সেটা বোঝাচ্ছে। এইগুলো সবগুলোতেই দেখো ওই নেই এটার অর্থ প্রাধান্য পাচ্ছে, পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ওকে, এবার আসো, এরপরে যে আমরা পর্যন্ত অর্থে, আমরা ইতিমধ্যেই বলেছি এই উপসর্গটা পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়। উপসর্গটা কি অর্থে ব্যবহৃত হয়? পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়। এখন দেখো, সমুদ্র হিমাচল, মানে হচ্ছে পর্যন্ত। উপসর্গটা থাকলে সাধারণভাবে তুমি ধরে নিতে পারো এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। একটা দুইটা উদাহরণ ব্যতিক্রম থাকতে পারে। সমুদ্র হিমাচল মানে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, হিমাচল মানে হচ্ছে পাহাড়, ঠিক আছে, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। দেখো, পাদ মস্তক, পাদ মানে হচ্ছে পা, মস্তক মানে মাথা, মানে পা থেকে মাথা পর্যন্ত, এই দেখো পা থেকে মাথা পর্যন্ত। আজ তক, আজ তক, তক এই যে তক মানে হচ্ছে পর্যন্ত, আজ তক মানে আজ পর্যন্ত। দিনভর, দেখো দিনভর মানে দিন থেকে, দিন শুরু হওয়া থেকে সন্ধ্যা পর্যন্ত, এরকম পর্যন্ত অর্থে ব্যবহৃত হলে কিন্তু সেটাও অব্যয়ভাব সমাস হবে। আরও আছে দেখো, আমরা যখন বলছি আজানু লম্বিত, জানু লম্বিত মানে জানু পর্যন্ত, জানু পর্যন্ত লম্বা। এখন দেখো, এই জানু কি জিনিস, জানু, এই জানু মানে হচ্ছে সহজ কথায় হাঁটু, জানু মানে কি হাঁটু, তার মানে হাঁটু পর্যন্ত লম্বিত, এই যে হাঁটু পর্যন্ত লম্বা, জানু পর্যন্ত লম্বিত। দেখো পর্যন্ত অর্থে ব্যবহৃত হচ্ছে। আকণ্ঠ, আছে দেখো, মানে এই যে পর্যন্ত অর্থে ব্যবহৃত হবে। মৃত্যু, এই যে আছে, মানে পর্যন্ত অর্থে ব্যবহৃত হবে। এরকম যদি শব্দের শুরুতে উপসর্গ থাকে তাহলে বুঝবা সেটা পর্যন্ত অর্থে ব্যবহৃত হবে এবং সেটা অবশ্যই অব্যয়ভাব সমাস হবে, ঠিক আছে। এবার দেখো, সাদৃশ্য অর্থে অব্যয়ভাব সমাসে যাই। সাদৃশ্য অর্থে সাধারণত উপসর্গটা থাকে। সাদৃশ্য মানে কি? সাদৃশ্য হচ্ছে মিল, সাদৃশ্য মানে মিল। দেখো, উপশহর, আচ্ছা, উপশহর মানে কিন্তু শহরটাকে বোঝাচ্ছে না, উপশহর মানে শহরের মতো দেখতে এমন এলাকাকে বোঝাচ্ছে, অর্থাৎ শহরের সদৃশ। আচ্ছা, উপগ্রহ, উপগ্রহ দ্বারা কিন্তু গ্রহকে বোঝাচ্ছে না, গ্রহের মতোই দেখতে এমন কিছুকে বোঝাচ্ছে, গ্রহের সদৃশ। উপগ্রহ যেমন পৃথিবীর উপগ্রহ কি চাঁদ, তো চাঁদটা তো গ্রহ না, কিন্তু এই যে পৃথিবী যে একটা গ্রহ, এই পৃথিবী দেখতে যেই রকম চাঁদটাও কিন্তু দেখতে অনেকটা সেই রকম। কারণ তুমি যদি মহাবিশ্বের ছবি দেখো, সৌরজগতের ছবি দেখো, তাহলে দেখবা পৃথিবীটাও যেরকম গোল দেখা যায়, চাঁদও সেরকম গোল দেখা যায়, একই রকম কাছাকাছি দেখা যায়, তাই না? এই কারণে বলছে যে উপগ্রহ কি গ্রহের মতো দেখতে, সেই কারণে এটার ব্যাসবাক্য হচ্ছে গ্রহের সদৃশ। খেয়াল করে দেখো, আচ্ছা, তাফিসা রহমান, ঘুম ভাঙেনি, আচ্ছা সমস্যা নাই, এখন থেকে শুরু করো। উপবন, দেখো উপবন বলতে কিন্তু বনকে বোঝায় না, বনের মতো জায়গাটাকে বলায় উপবন, তার মানে বনের মতো বা বনের সদৃশ বোঝাচ্ছে।
ঠিক আছে, এইভাবে মনে রাখবা। যদি সদৃশ বা মিল বোঝায় তাহলে সেটাও কিন্তু অব্যয়ভাব সমাস হতে পারে। এরপরে দেখো বলছে অতিক্রান্ত। অতিক্রান্ত মানে হচ্ছে অতিক্রম করা। অতিক্রান্ত মানে হচ্ছে অতিক্রম করেছে এমন। অতিক্রান্ত মানে অতিক্রম করেছে এমন। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো উদ্বেল। উদ্বেল মানে হচ্ছে বেলা পার হয়ে গেছে এরকম। তাহলে উদ্বেল এই যে বেলাকে অতিক্রান্ত। উশৃঙ্খল মানে শৃঙ্খলাকে পার করে ফেলেছে, শৃঙ্খলার সীমা লঙ্ঘন করে ফেলেছে, তখন তো আমরা তাকে উশৃঙ্খল বলি। শৃঙ্খলার সীমা লঙ্ঘন করে ফেলেছে, অতিক্রম করে ফেলেছে, এই দেখো শৃঙ্খলাকে অতিক্রান্ত। এরকম উপসর্গটা কিন্তু অতিক্রান্ত অর্থেও ব্যবহৃত হতে পারে এবং সেখানে কিন্তু সেটা একটা অব্যয়ভাব সমাস হবে। এরপরে দেখো বলছি অনতিক্রম্যতা অর্থে যথা ব্যবহৃত হয়। শব্দের শুরুতে যথা থাকলেও কিন্তু সেটা অব্যয়ভাব সমাস হয়। এটা একদম সরাসরি মনে রাখতে হবে, যথা থাকলে অব্যয়ভাব সমাস হয়। অনতিক্রমতা মানে হচ্ছে অতিক্রম করা যায় না এমন। অনতিক্রমতা মানে হচ্ছে অতিক্রম করা যায় না এমন। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো যথারীতি মানে নিয়মের মধ্যে থেকে। যথারীতি মানে নিয়মের মধ্য থেকে। তাহলে দেখো রীতিকে অতিক্রম না করে বা নিয়মকে অতিক্রম না করে, দেখছো। আবার বলছে যথাসাধ্য। আমরা বলি না আমি যথাসাধ্য চেষ্টা করব, মানে আমার সাধ্যের মধ্যে যতটা সম্ভব সেটা আমি চেষ্টা করব, মানে সাধ্যকে অতিক্রম করতে পারবো না। এই দেখো সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য। যথাবিধি, বিধি মানেও নিয়ম। যথাবিধি মানে হচ্ছে নিয়মকে অতিক্রম না করে, নিয়মের মধ্যে থেকে। এই যে বলছে বিধিকে অতিক্রম না করে। শব্দের শুরুতে যথা থাকলে কিন্তু সেটা অবশ্যই অব্যয়ভাব সমাস হবে। ঠিক আছে, আরও উদাহরণ দেখছি দেখো যথাযোগ্য। আমরা বলি না যথাযোগ্য মর্যাদায় পালিত হলো, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো, মানে এই দিবসটি সর্বোচ্চ যেই মর্যাদা পাওয়ার যোগ্য সেই মর্যাদা দিয়ে তাকে পালন করা হলো। তার মানে যোগ্যতার ভেতরে থেকে পালন করা। তো দেখো যথাযোগ্য মানে যোগ্যতাকে অতিক্রম না করে। যথাশক্তি একইভাবে শক্তিকে অতিক্রম না করে। যথেষ্ট মানে ইষ্টকে অতিক্রম না করে। ঠিক আছে, তার যথা থাকলে বুঝতে হবে অতিক্রম না করা বোঝাচ্ছে। ক্লিয়ার? এখন দেখো বিরোধ বা প্রতি অর্থে। আচ্ছা, আমরা বলি প্রতিবাদ, বলি না? তো প্রতিবাদ বললেই কিন্তু একটা বিরোধ বোঝায় না। আমি তার কথা প্রতিবাদ করলাম, তার মানে কি তার বিরুদ্ধে গেলাম। দেখো প্রতিবাদ। প্রতিকূল, অনুকূল মানে কি আমি যেই দিকে যাচ্ছি সেই দিক, আর প্রতিকূল মানে হচ্ছে আমি যেই দিকে যাচ্ছি তার বিপরীত দিক। বলে না বাতাসের অনুকূলে যাওয়া, তার মানে বাতাস যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি। আর বাতাসের প্রতিকূলে যাওয়া, তার মানে বাতাস যেদিকে যাচ্ছে আমি তার বিপরীত দিকে যাচ্ছি। এই যে বিরুদ্ধ বোঝাচ্ছে। প্রতিরোধ, দেখো প্রতিরোধ দ্বারাও কিন্তু বিরুদ্ধ বোঝায়। আমরা যদি বলি যে আমরা এটাকে প্রতিরোধ করব, তার মানে ওর বিরুদ্ধে দাঁড়ানো বোঝাচ্ছে না। দেখো এই প্রতীকগুলো সবগুলোই কিন্তু বিরুদ্ধ বোঝাচ্ছে, তাই এর ব্যাস বাক্য করার জন্য শুধু একটা বিরুদ্ধ শব্দটা নিয়ে আসলে হবে। দেখো প্রতিবাদ বিরুদ্ধবাদ, প্রতিকূল বিরুদ্ধকূল, প্রতিরোধ বিরুদ্ধ রোধ। ওকে, এবার দেখো পশ্চাৎ অর্থে। পশ্চাৎ মানে পেছনে। ওকে, পশ্চাৎ অর্থে অনু উপসর্গটি ব্যবহৃত হয়। খেয়াল করে দেখো অনুগমন। অনু মানে হচ্ছে পশ্চাৎ, অনুগমন মানে হচ্ছে পেছনে পেছনে যাওয়া। অনুগমন মানে কি পেছনে পেছনে যাওয়া। এই দেখো অনু মানে পশ্চাৎ, পশ্চাৎ গমন। অনুধাবন। আচ্ছা, অনুধাবন মানে কি যে কোনো কিছুর পেছনের ঘটনাটা বুঝতে পারা, সেটাকে আমরা বলি অনুধাবন করা, তাই না? আমরা বলি না যে তুমি বিষয়টা অনুধাবন করতে পারলে না, তার মানে কি এই বিষয়ের পেছনে যে তাৎপর্য সেটা তুমি বুঝতে পারলে না। তার মানে অনুধাবন করা মানে হচ্ছে পেছনের ব্যাপারটা বুঝতে পারা, মানে পশ্চাতে যে কারণটা আছে সেটা বুঝতে পারা। তাই দেখো অনুধাবনের ব্যাস বাক্য কি হলো? পশ্চাৎ ধাবন। তাহলে অনু উপসর্গটা কিন্তু পশ্চাৎ অর্থে ব্যবহৃত হয়। এবার দেখো বলছে ঈষৎ অর্থে। ঈষৎ মানে কি অল্প। ঈষৎ মানে অল্প। এই অল্পতা অর্থে কিন্তু আ উপসর্গ ব্যবহৃত হয়। খেয়াল করে দেখো আনত। আনত মানে হচ্ছে একটুখানি নত হয়েছে, পুরোপুরি নত হয়নি, তাই আ উপসর্গের অর্থ হচ্ছে এখানে ঈষৎ, ঈষৎ নত। যদি বলি আরক্তিম। আরক্তিম মানে পুরোপুরি রক্তিম না, কিন্তু পুরোপুরি রক্তমাখা না। আরক্তিম মানে হচ্ছে ঈষৎ রক্তিম, একটুখানি রক্তমাখা এরকম। তাই এখানে দেখো আ উপসর্গটা এই যে ঈষৎ অর্থে ব্যবহৃত হচ্ছে। আনত মানে ঈষৎ নত, আরক্তিম মানে ঈষৎ রক্তিম। খেয়াল করছে আমরা অব্যয়ভাব সমাসের সংজ্ঞায় কি বলেছিলাম? অব্যয়ভাব সমাসের ব্যাস বাক্যের ক্ষেত্রে কি করা হয়? যে অব্যয়টা আছে তার
অর্থটা বসানো হয়। এই যে আ অর্থ ঈষৎ, সে কারণে দেখো আয়ের জায়গায় ঈষৎটা বসানো হয়েছে। খেয়াল করো, ক্ষুদ্র অর্থে, ক্ষুদ্র অর্থে কিন্তু আমাদের অব্যয়ভাব সমাস হয়। খেয়াল করো, উপশাখা, দেখো উপশাখা মানে কিন্তু শাখা না। যেমন দেখবা তোমাদের এলাকায় যদি দেখো বিভিন্ন ব্যাংকের উপশাখা থাকে অনেক জায়গায়, প্রধান শাখা থাকে একটা, আর বাজার টাজার বিভিন্ন জায়গায় ছোট ছোট উপশাখা থাকে। তার মানে উপশাখা হচ্ছে, উপশাখা থেকে শাখার ক্ষুদ্র অংশ, সেটাকে বলে উপশাখা। ঠিক একইভাবে দেখো উপনদী, উপনদী দ্বারা কিন্তু নদীটাকে বোঝায় না। নদী থেকে যেই নদীর যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নদী থেকে যে বের হয় সেইগুলোকে বলা হয় উপশাখা। এবার দেখো উপজাতি, উপজাতি বলতে কিন্তু জাতিটাকে বোঝায় না, জাতির ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বোঝায়। যেমন ধরো আমরা তো বাঙালি জাতি, কিন্তু বাঙালি জাতির মধ্যে আরও ছোট ছোট জাতি আছে না, যেমন চাকমা, মারমা, গারো, এরাও কিন্তু বাঙালি, কিন্তু বাঙালি জাতির মধ্যেই পড়ে, কিন্তু বাঙালি জাতির মধ্যে এরা ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জাতি বোঝালে সেগুলোকে বলে উপজাতি। এগুলোর ব্যাস বাক্য দেখো, উপ বা ক্ষুদ্র যে শাখা উপশাখা, উপ বা ক্ষুদ্র যে নদী উপনদী, উপ বা ক্ষুদ্র যে জাতি উপজাতি। কথা বোঝা গেল? এখন ক্লাস টাইম পাল্টে দিলে ভালো হতো। আচ্ছা, আমাদের এই সমাসী ক্লাস আজকেই শেষ, চিন্তার কোনো কারণ নেই। আমি বুঝতে পারছি ইংলিশ ক্লাসে অনেক হয়তো আছে, যারা ক্লাস করতে পারছে না তারা হয়তো পরে করে নেবে, চিন্তার কোনো কারণ নেই। আসো 12 নম্বর আমরা বলছি পূর্ণ বা সমগ্র অর্থে। পূর্ণ বা সমগ্র অর্থে পরি এবং সম এই দুইটা উপসর্গ ব্যবহৃত হয়। এর দুইটাই উদাহরণ আছে, এই দুইটা উদাহরণ মাথায় রাখলে হবে। পরিপূর্ণ, সম্পূর্ণ। দেখো এটা দ্বারা পূর্ণ বোঝাচ্ছে, পরিপূর্ণ দ্বারাও পূর্ণতা বোঝাচ্ছে, সম্পূর্ণ দ্বারাও পূর্ণতা বোঝাচ্ছে। ঠিক আছে, এবার পরেরটায় যাই। দূরবর্তী অর্থে, দূর বোঝাতে পরা ব্যবহৃত হয়। যেমন দেখো পরোক্ষ, একটু আগে আমরা দেখেছিলাম না প্রত্যক্ষ, প্রত্যক্ষ মানে সামনে কাছে, আর পরোক্ষ মানে দূরে। আমরা বলি না যে পরোক্ষভাবে আমি ঘটনাটা বুঝতে পেরেছি, বা পরোক্ষভাবে আমি এই ব্যাপারটা জানি। পরোক্ষভাবে জানি মানে আমি সরাসরি জানি না, বিভিন্ন মাধ্যমে আমি জানতে পেরেছি। তো এই যে পরোক্ষ মানে হচ্ছে দূর থেকে জানা, বা দূর থেকে কোনো বিষয় সম্পর্কে অবগত হওয়া, সেটাকে বলে পরোক্ষ। যেটা চোখের সামনে ঘটছে সেটা প্রত্যক্ষ, আর যেটা অন্য কোনো মাধ্যম থেকে জেনেছি সেটা হচ্ছে পরোক্ষ। তো খেয়াল করো, তার মানে পরোক্ষ মানে কি? যেটা চোখের সামনে ঘটেনি, অন্য জায়গা থেকে আমি শুনেছি, মানে চোখের অগোচরে ঘটেছে। তাই দেখো বলছে পরোক্ষ মানে হচ্ছে অক্ষির অগোচরে। অগোচর মানে হচ্ছে অনুপস্থিতিতে। ঠিক আছে, তার মানে প্রত্যক্ষ মানে চোখের সামনে ঘটেছে, আর পরোক্ষ মানে চোখের সামনে ঘটেনি, অন্য জায়গায় ঘটেছে। তাই অক্ষির অগোচরে ঘটেছে, আমার চোখের অগোচরে অনুপস্থিতিতে ঘটেছে, তাই এটাকে বলা হচ্ছে পরোক্ষ। এর ব্যাসবাক্য হচ্ছে অক্ষির অগোচরে। তার মানে এটা দূরে ঘটেছে, দূরবর্তী বোঝাচ্ছে। এবার দেখো 14 নম্বর বলছি প্রতিনিধি অর্থে প্রতি উপসর্গ ব্যবহৃত। প্রতিনিধি অর্থে খেয়াল করো, প্রতিমূর্তি। দেখো প্রতিমূর্তি দ্বারা কিন্তু মূর্তিটাকে বোঝায় না, মূর্তিটাকে বোঝায় না, মূর্তির প্রতিনিধিকে বোঝায়। তার মানে হচ্ছে যদি বলি যে তিনি দয়ার প্রতিমূর্তি, তিনি দয়ার প্রতিমূর্তি। দয়ার প্রতিমূর্তি মানে তিনি তো নিজেই তো দয়া মায়া না, তিনি তো একজন ব্যক্তি, তিনি এই দয়াটার প্রতিনিধিত্ব করছেন। বা যদি বলি তিনি হচ্ছেন সফলতার প্রতিমূর্তি, তার মানে উনি নিজে সফলতা না, সফলতার প্রতিনিধিত্ব করছেন, সফলতাটাকে প্রকাশ করছেন। খেয়াল করে দেখো, তাই প্রতিমূর্তি হচ্ছে মূর্তির প্রতিনিধি। একেবারে দেখো প্রতিচ্ছায়া, ছায়ার প্রতিনিধি। আচ্ছা, প্রতিচ্ছায়া মানে কিন্তু ছায়াটাকে বোঝায় না, প্রতিচ্ছায়া বলতে ছায়াটাকে বোঝায় না, বরং কি বলা যায়, ওই কোনো ব্যক্তির, ধরো যদি বলি যে এখানে আপনার প্রতিচ্ছায়া আছে, এখানে আপনার প্রতিচ্ছায়া আছে, আমরা বললাম এই রুমে ফারহান ভাইয়ের প্রতিচ্ছায়া আছে, তার মানে কিন্তু এখানে ফারহান ভাইয়ের ছায়া নাই, কিন্তু ফারহান ভাইয়ের যে উপস্থিতি সেই উপস্থিতির অনুভবটা আমাদের মধ্যে আছে। তার মানে ফারহান ভাইয়ের অস্তিত্বের এখানে প্রতিনিধিত্ব করছে কিছু একটা, ফারহান ভাই এখানে ছিল সেই স্মৃতি তার প্রতিনিধিত্ব করছে। তার মানে প্রতিচ্ছায়া মানে কিন্তু ছায়াটা না, প্রতিচ্ছায়া মানে হচ্ছে ওই ব্যক্তির প্রতিনিধিত্ব করছে এমন কিছু বোঝাচ্ছে, তার মানে ছায়ার প্রতিনিধি বোঝাচ্ছে। ঠিক একইভাবে দেখো প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি মানে কিন্তু ছবিটাকে বোঝায় না, ছবির প্রতিনিধিত্ব করছে এমন কিছুকে বোঝায়। প্রতিবিম্ব দ্বারা কিন্তু, বিম্ব মানে কি, বিম্ব মানেও কিন্তু ছায়া। খেয়াল করো প্রতিবিম্ব কি জিনিস। আচ্ছা, প্রতিবিম্ব বলতে কিন্তু ছায়াটা বোঝায় না, কিন্তু ছায়ার মতো কিছু একটা বোঝায়। যেমন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়ালে আমাদেরকে দেখা যায় না আয়নার মধ্যে, আয়নার মধ্যে যে আমাদেরকে দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের বলা হয় প্রতিবিম্ব। তো খেয়াল করে দেখো
ছায়াতে কি হয়, আমাদের যখন ছায়া পড়ে তখন সেই ছায়ার মধ্যে কিন্তু আমরা আমাদের আকার দেখতে পারি, তাই না? ছায়ার মধ্যে আমরা আমাদের আকার দেখতে পারি। ঠিক একইভাবেও আয়নার মধ্যে কিন্তু আমরা আমাদের আকার দেখতে পারি। তার মানে আয়নার মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ছায়া না, কিন্তু ছায়ার মধ্যে যেমন আকার দেখতে পারি, আয়নার মধ্যেও ঠিক তেমনি আমাদের আকার দেখতে পারি, অর্থাৎ ওটা আমার ছায়ারই প্রতিনিধিত্ব করছে। আমার ছায়ার মতোই কিছু একটা আমরা আয়নার মধ্যে দেখতে পাচ্ছি, সেই কারণে ওটাকে বলে প্রতিবিম্ব, মানে বিম্বের প্রতিনিধি। ছায়া, আমার যে ছায়া, সেই ছায়ার মতোই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যখন, তখন সেটাকে বলে প্রতিবিম্ব। ঠিক আছে ব্যাপারটা? তার মানে এই প্রতিমূর্তি, প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব, এই সব জায়গাগুলোতেই কিন্তু প্রতিনিধি অর্থে ব্যবহৃত হচ্ছে। খেয়াল কর, পরেরটাতে যাই। প্রতিদ্বন্দ্বী অর্থে প্রতি উপসর্গটা ব্যবহৃত হতে পারে। প্রতিদ্বন্দ্বী অর্থে যেমন দেখো প্রতিপক্ষ, প্রতিপক্ষ শব্দটা দেখো, প্রতিপক্ষ বলতে কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বী বুঝি। এই নির্বাচনে ওনার প্রতিপক্ষ ইনি, তার মানে ওনার প্রতিদ্বন্দ্বী কে সেটা বোঝাচ্ছে, তাই না? তারপর বললাম যে যে এই দৌড় প্রতিযোগিতায় আমার প্রতিপক্ষ ফার্সিম, এই দৌড় প্রতিযোগিতায় আমার প্রতিপক্ষ ফার্সিম, তার কথা বললাম। তার মানে কি, ফার্সিম হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে না? তাহলে প্রতিপক্ষ বলতে প্রতিদ্বন্দ্বী অর্থে কিন্তু ব্যবহৃত হয়। এর ব্যাস বাক্যে এই বিপরীত বা বিরুদ্ধ শব্দটা আসে, বিপরীত পক্ষ, আমার বিপরীতে যে আছে। ঠিক একইভাবে দেখো প্রত্যুত্তর, প্রত্যুত্তর মানে কি, আমার উত্তরের বিপরীতে যে কথাটা বলা হবে সেটা হচ্ছে প্রত্যুত্তর। মনে করো তুমি আমাকে একটা প্রশ্ন করলে, আমি উত্তর দিলাম, সেই উত্তরের প্রেক্ষাপটে তুমি যখন আবার আরেকটা কথা বলবা তখন সেটাকে বলা হয় প্রত্যুত্তর। তার মানে প্রত্যুত্তর মানে হচ্ছে বিপরীত দিক থেকে যে উত্তরটা আসে সেটা হচ্ছে প্রত্যুত্তর। এই দেখো, প্রত্যুত্তর মানে বিপরীত উত্তর, ঠিক আছে? এইভাবে আমাদের এই মোটামুটি 15টা অর্থে কিন্তু আমাদের অব্যয়ভাব সমাসটা ব্যবহৃত হয়, ঠিক আছে? তো এখন তার মানে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পেলাম। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে অবশ্যই পূর্ব পদে অব্যয় থাকবে, মানে একটা উপসর্গ থাকবে। যখন আমরা ব্যাস বাক্য করব তখন ওই উপসর্গটা যেই অর্থে ব্যবহৃত হচ্ছে সেই অর্থটা বসে যাবে ব্যাস বাক্যে। আর কিছু কিছু উপসর্গ আছে যেগুলো থাকলে সাধারণভাবে সেটা অব্যয়ভাব সমাসই হয়। যেমন এরকম কয়েকটা আমরা দেখলাম কি কি, যেমন যথা এই অব্যয়টা থাকলে, বা অনু উপসর্গ থাকলে, বা প্রতি উপসর্গটা থাকলে, আ উপসর্গটা থাকলে, উপসর্গটা থাকলে, হ্যাঁ, সাধারণভাবে এইগুলো থাকলে অবশ্যই সেটা কিন্তু অব্যয়ভাব সমাস হয়। এবং আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো মোটামুটি এর মধ্য থেকেই আসে। হ্যাঁ, অব্যয়ভাব সমাসগুলো মুখস্থ করতে হবে বলতে কি, এই যে উপসর্গ, আমাদের অব্যয়গুলো তো বোঝা লাগবে। অব্যয়ভাব সমাস বোঝার জন্য আমাদের মুখস্থ করার প্রয়োজন না, কিন্তু আমাদের দেখতে হবে যদি শব্দের শুরুতে, সমস্ত পদের শুরুতে যদি উপসর্গগুলো মানে এই অব্যয়গুলো থাকে তাহলে সেটা অব্যয়ভাব সমাস হয়, এবং সেখানে অবশ্যই সে অব্যয় পদের অর্থই প্রাধান্য পাবে। তো অব্যয়ভাব সমাস আসলে আমরা অন্যান্য যে সমাসগুলো শিখেছি, তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারয়, দ্বিগু, এইগুলো যেভাবে বুঝে বুঝে তুমি করতে পারবে অব্যয়ভাব সমাসে, ওইভাবে বুঝে বুঝে করাটা একটু কঠিন। তবে তুমি যদি এই যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এই জিনিসটা যদি একবার বুঝে নিতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় গেলে দেখবা তুমি সহজেই বুঝতে পারবা যে ওখানে আসলে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তো অব্যয়ভাব সমাস মুখস্থ করার প্রয়োজন নাই, দুইটা জিনিস মাথায় রাখা প্রয়োজন। প্রথম, যদি শব্দের শুরুতে কোনো উপসর্গ থাকে বা অব্যয় থাকে, শব্দের শুরুতে কোনো উপসর্গ থাকে বা অব্যয় থাকে, সেই ক্ষেত্রে আমরা শুধু দেখব যে ওখানে কার অর্থ প্রাধান্য পাচ্ছে, ওই অব্যয়টার অর্থ প্রাধান্য পাচ্ছে নাকি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি অব্যয়টার অর্থ প্রাধান্য পায় তাহলে সেটাকে আমরা অব্যয়ভাব সমাস বুঝবো, ঠিক আছে? যেমন এখানে যদি তুমি দেখো প্রতিপক্ষ, প্রতিপক্ষ বলতে কি তোমার পক্ষের কাউকে বোঝাচ্ছে, তোমার পক্ষের কাউকে বোঝাচ্ছে না, বরং তোমার বিপরীত পক্ষে যে আছে তাকে বোঝাচ্ছে। তার মানে পক্ষ বোঝাচ্ছে না, প্রতি বোঝাচ্ছে। ঠিক আছে? প্রত্যুত্তর, প্রত্যুত্তর বলতে কি উত্তরটাকে বোঝাচ্ছে না, উত্তরের উল্টো পাশ থেকে যে কথা আসছে সেটাকে বোঝাচ্ছে। তার মানে প্রত্যুত্তর মানে উত্তরকে বোঝাচ্ছে না, এই প্রতীকে বোঝাচ্ছে। এইভাবে যদি শব্দের শুরুতে উপসর্গ থাকে বা অব্যয় থাকে এবং সেই উপসর্গ বা অব্যয়ের অর্থটাই প্রাধান্য পায় তাহলে সেটা হবে অব্যয়ভাব সমাস। তোমরা যদি মোটামুটি 2-4বার একটু অব্যয়ভাব সমাসগুলো রিডিং দাও, আমার মনে হয় এটা পরীক্ষা আসলে তোমরা অবশ্যই পারবে। তবে এটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস কিন্তু মুখস্থ করাই লাগবে, একটা জিনিস মুখস্থ করাই লাগবে, সেটা হচ্ছে কোন উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। কারণ ব্যাস বাক্য করার জন্য এই অর্থটা কিন্তু তোমার প্রয়োজন হবে। কারণ আমরা দেখলাম এই যে উপসর্গ, এটা কোনো সময় পর্যন্ত অর্থে ব্যবহৃত হচ্ছে,
আবার কোনো সময় কিন্তু ঈষৎ অর্থে ব্যবহৃত হচ্ছে, তাই না? যেমন যখন বলছি আজানু লম্বিত মানে জানু পর্যন্ত লম্বিত, আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত। আবার যখন বলছে রক্তিম তখন ঈষৎ রক্তিম, কখন পর্যন্ত আর কখন ঈষৎ এই জিনিসটা কিন্তু আমাদের একটু মুখস্থ করা লাগবে, ঠিক আছে? অব্যয়পদ চেনার প্রয়োজন নাই, উপসর্গ চিনলেই হবে, ঠিক আছে? অব্যয়ভাব সমাস চেনার জন্য অব্যয়পদ যতটুকু চেনার প্রয়োজন তার চেয়ে বেশি চেনার প্রয়োজন উপসর্গগুলো। আমাদের উপসর্গগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে অব্যয়ভাব সমাসের জন্য। কোন উপসর্গগুলো? সংস্কৃত যে উপসর্গগুলো, আমাদের যে সংস্কৃত উপসর্গ আছে 20টা, এই 20টা সংস্কৃত উপসর্গ যদি তোমার মুখস্থ থাকে তাহলেই কিন্তু তুমি মোটামুটি শব্দটা দেখে অব্যয়ভাব সমাস চিনতে পারবা, ঠিক আছে? ওকে, আসো আমরা পরের অংশে যাই। এখন অব্যয়ভাব সমাসের যে অর্থগুলো ব্যাখ্যা করলাম এই জিনিসগুলো বুঝেছো কিনা একটুখানি কমেন্ট করে জানাও তো। হ্যাঁ অর্ঘ্য, অব্যয়ভাব কঠিন এই কারণে, কী কারণে জানো? কারণ আমাদের ওই যে একটা মুখস্থের জায়গা আছে, অব্যয়গুলো কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা আমাদের মুখস্থ করতে হবে, ওই কারণে এটা কিন্তু একটু ঝামেলাপূর্ণ। তবে আমাদের অব্যয়ভাব সমাসে খুব বেশি উদাহরণ নাই, অল্প কিছু উদাহরণ আছে, এই অর্থগুলো একটুখানি বুঝে নিলেই, বুঝে বুঝে পড়লেই হবে, ঠিক আছে? ওকে, আসো আমরা এবার তাহলে চলে যাব আমাদের আজকে নিত্য সমাসে। আচ্ছা, নিত্য সমাস ভালো করে দেখো। নিত্য, নিত্য মানে কি? এই নিত্য শব্দের অর্থ কি? নিত্য শব্দের অর্থ হচ্ছে সব সময়। নিত্য মানে কি? সব সময়। আমরা বলি না নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানে কি? সবসময় প্রয়োজন হয় যে দ্রব্যগুলো সেইগুলো, তাই না? তো নিত্য মানে হচ্ছে সবসময়। আচ্ছা, সবাই অব্যয়ভাব সমাস বুঝেছে, ভেরি গুড, খেয়াল করো। তো আমরা নিত্য সমাসের সংজ্ঞায় কি বলছে? যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের দরকার হয় না, ব্যাস বাক্যের দরকার হয় না। যদি প্রশ্ন আসে যে কোন সমাসে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে নিত্য সমাস, তাকে নিত্য সমাস বলে। আচ্ছা, এর মধ্যে একটা প্রশ্ন আসছে, খাদিজা বলছে অব্যয়ভাব সমাসকে শুধু সংস্কৃত উপসর্গ থাকবে? অবশ্যই অব্যয়ভাব সমাসে শুধু সংস্কৃত উপসর্গ থাকবে, কোনো বাংলা উপসর্গ, আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ এসব কিছুই থাকবে না অব্যয়ভাব সমাসে। ওকে, দেখো যেটা বলছি আমরা, তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলো অর্থ বিশদ করতে হয়। মানে সমস্ত পদ যেটা থাকে সেটার অর্থবোধক অন্য একটা শব্দ যুক্ত করে ব্যাস বাক্য করতে হয়। এই সমাসের ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়। দেখো, এই সমাসে ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়। এখন এখানে দুইটা জিনিস আছে, দেখো, যদিও আমাদের নিত্য সমাসের সংজ্ঞায় বলছে যে এই সমাসে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, কিন্তু আমাদের কিন্তু ব্যাস বাক্য করা লাগবে, আমাদের পরীক্ষায় কিন্তু ব্যাস বাক্য করতে হয়। সুতরাং ওইটা দিয়ে আমাদের কাজ নাই যে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, এটা মাথায় রেখে আমাদের লাভ নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে নিত্য সমাসের ব্যাস বাক্য কীভাবে করতে হয়? অন্য একটা শব্দের সাহায্য নিতে হয়। আমি তোমাদেরকে ট্রিক বলি যে নিত্য সমাস আমরা চিনব কীভাবে, এই ট্রিক দিয়ে তোমরা ম্যাক্সিমাম নিত্য সমাস চিনে ফেলতে পারবা। দেখো, নিত্য সমাস চেনার প্রধানতম উপায় হচ্ছে অন্তর আর, আচ্ছা আমি নিচের দিকে লিখি, অন্তর এবং মাত্র। দেখো, শব্দের শেষে যদি অন্তর বা মাত্র থাকে, শব্দের শেষে অন্তর বা মাত্র থাকলে সেটা নিত্য সমাস হয়। যেমন এই দেখো, আমরা উদাহরণ দিয়েছি দেশান্তর, এই দেখো অন্তর আছে, গ্রামান্তর অন্তর আছে। ঠিক একইভাবে যদি বাক্যান্তর, মধ্যান্তর, গৃহান্তর, গ্রহান্তর, লোকান্তর, যুগান্তর, কালান্তর, মতান্তর, এরকমভাবে যদি শব্দের শেষে অন্তর থাকে তাহলে সেটা অবধারিতভাবে নিত্য সমাস হবে। আরেকটা যদি শব্দের শেষে মাত্র থাকে, যেমন আমরা যখন বলছি দর্শন মাত্র, নাম মাত্র, এই মাত্র, ঠিক আছে, অন্তর বা মাত্র থাকলে সেটা নিত্য সমাস হয়। আর এর ব্যাস বাক্য কীভাবে করতে হয় সেটা একটুখানি দেখবো। দেখো, অন্তর থাকলে আমাদের ব্যাস বাক্যে নিয়ে আসতে হবে অন্য, আর মাত্র থাকলে ব্যাস বাক্যে নিয়ে আসতে হবে কেবল। অন্তর থাকলে ব্যাস বাক্যে কী নিয়ে আসবা? অন্য। মাত্র থাকলে কী নিয়ে আসবা? কেবল। ভালো করে খেয়াল করে দেখো, দেশান্তর, যেহেতু অন্তর আছে সেই কারণে দেখো আমরা ব্যাস বাক্যে অন্য নিয়ে এসেছি, অন্য দেশ। গ্রামান্তর, যেহেতু অন্তর আছে সেই কারণে আমরা ব্যাস বাক্যে অন্য নিয়ে এসেছি। তাহলে এটুকু মনে রাখবা যে শব্দের শেষে যদি অন্তর বা মাত্র থাকে তাহলে সেটা নিত্য সমাস হয়। সেক্ষেত্রে ব্যাস বাক্য করার ক্ষেত্রে অন্তর থাকলে আমরা অন্য বসাবো, আর মাত্র থাকলে সেটা কেবল বসাবো। খেয়াল করে দেখো, উদাহরণ দিয়েছে দেখো, গৃহান্তর, বাক্যান্তর, কালান্তর, যুগান্তর,
মতান্তর, উপায়ান্তর, দেখো সবগুলোতেই কিন্তু অন্তর আছে। যেহেতু অন্তর আছে তার মানে অবশ্যই সবগুলোই নিত্য সমাস। ব্যাস বাক্য করতে হলে কী নিয়ে আসবো? একটু আগে বললাম অন্তর থাকলে অন্য নিয়ে আসবো। দেখো এই দেখো সবগুলোতে অন্তর আছে, সেখানে সবগুলোতে অন্য নিয়ে এসেছি। অন্য গৃহ গ্রহান্তর, অন্য বাক্য বাক্যান্তর, অন্য কাল কালান্তর, অন্য যুগ যুগান্তর, অন্য মত মতান্তর, অন্য উপায় উপায়ান্তর। খুবই সিম্পল, খুবই সহজ জিনিস। এরপরে দেখো আসছি মাত্র নিয়ে। আমরা বলছি মাত্র থাকলে সেটাও কিন্তু নিত্য সমাস হয়। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, দেখো দর্শন মাত্র, নাম মাত্র, এই মাত্র। আর আমরা একটু আগে বলেছে মাত্র থাকলে ব্যাস বাক্যে কি বসাতে হয়? কেবল বসাতে হয়। দেখো কেবল দর্শন, দর্শন মাত্র, কেবল নাম, নাম মাত্র, কেবল এই মাত্র। কথা কি বোঝা গেল? তাহলে এখন দেখো যদি আমরা লিখি কেবল মাত্র বলে একটা শব্দ আমরা বলি না, আর একটা শব্দ আমরা বহুল ব্যবহার করি, সেটা হচ্ছে শুধুমাত্র। দেখো যদি কেবলমাত্র আমরা বলি, কেবলমাত্র কি হয়? মাত্র মানেই তো কেবল, তাই না? তাহলে কেবলমাত্র অর্থ কি হয়ে যাচ্ছে? কেবল কেবল হয়ে যাচ্ছে না? আবার দেখো শুধুমাত্র, মাত্র মানেই তো কেবল, তাহলে শুধুমাত্র মানে কি হয়ে যাচ্ছে? কেবল শুধু হয়ে যাচ্ছে না? তো কেবল কেবলও হয় না, কেবল শুধুও হয় না। সেই কারণে এই কেবলমাত্র এবং শুধুমাত্র এই দুইটা শব্দ কিন্তু ভুল শব্দ। যদিও বহুল প্রচলিত, আমরা খুব ব্যবহার করি শুধুমাত্র শব্দটা, কেবলমাত্র শব্দটা, কিন্তু এই দুইটা শব্দই কিন্তু ভুল। শুধুমাত্রও হবে না, কেবলমাত্রও হবে না, শব্দটা হবে কেবল। কেবলমাত্র আমাদেরই আছে না, কেবল আমাদেরই আছে। আমি শুধুমাত্র এটাই পারি না, আমি শুধু এটাই পারি। কথা বোঝা গেল? তাহলে শুধুমাত্র এবং কেবলমাত্র দুইটা কিন্তু ভুল শব্দ। এটা কিন্তু তোমাদের প্রয়োগ অপপ্রয়োগের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। তোমাদের এইচএসসিতে প্রয়োগ অপপ্রয়োগ আছে, সেখানে কিন্তু এটা পরীক্ষা আসে। আচ্ছা এখন দেখো ভালো করে খেয়াল করো, আমরা যে বললাম অন্তর বা মাত্র থাকলে নিত্য সমাস হয়, তবে এমন দুইটা শব্দ আছে যেই দুইটা শব্দে মাত্র থাকা সত্ত্বেও সেটা নিত্য সমাস হয় না। দুইটা শব্দ লিখছি, ভালো করে খেয়াল করো। মনে করো লিখলাম একটা অতিমাত্র, আর একটা লিখলাম যথামাত্র। অতিমাত্র এবং যথামাত্র এটা দেখলেই তুমি বুঝতে পারবা। এই দেখো এর শুরুতে অতি আছে, অতি একটা উপসর্গ। এর শুরুতে যথা আছে, যথা একটা অব্যয়। একটু আগে আমরা অব্যয়ভাব সমাসে বলেছিলাম না যে কোনগুলো থাকলে অব্যয়ভাব সমাস হয়? এই যে যথা থাকলে অব্যয়ভাব সমাস হয়, অতি একটা উপসর্গ, সুতরাং এটাও অব্যয়ভাব সমাস হয়ে যাবে। ঠিক আছে? তো এর ব্যাস বাক্য হবে মাত্রাকে অতিক্রান্ত, মাত্রাকে অতিক্রান্ত। আর যথামাত্রের ব্যাস বাক্য হবে মাত্রাকে অতিক্রম না করে, মাত্রাকে অতিক্রম না করে। ঠিক আছে? এই তাহলে মনে রাখবা অন্তর বা মাত্র থাকলে নিত্য সমাস হবে, তবে এই দুইটা বাদে, অতিমাত্র এবং যথামাত্র এই দুইটা বাদে। ওকে, ভেরি গুড। এখন দেখো এই যে আমরা বললাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি অন্তর এবং মাত্র দেখে নিত্য সমাস করে দিতে পারবা, তবে দুই তিনটা উদাহরণ আছে এর বাইরে। অন্তর মাত্র না থাকলেও নিত্য সমাস হতে পারে, এবং দুই তিনটা উদাহরণ আছে। দেখো আমরা এখানে উদাহরণ দিয়েছি গ্রাম শুদ্ধ। এই যে গ্রাম শুদ্ধ মানে কি? এই শুদ্ধ মানে কি? পুরো গ্রাম। গ্রাম শুদ্ধ মানে সমস্ত গ্রাম। দেখো এই শুদ্ধের জায়গায় আমরা বসেছি সমস্ত, সমস্ত গ্রাম। ঘরখানা, ঘরখানা মানে কি? একটি ঘর। এই দেখো খানার জায়গায় আমরা বসেছি এই ঘর, ঘরখানা মানে এই ঘরটাকে বোঝাচ্ছে। আচ্ছা 92 মানে 2 ও 90। এই তিনটে উদাহরণ শুধু তোমরা আলাদাভাবে একটু মনে রাখবা। ঠিক আছে? গ্রাম শুদ্ধ, ঘরখানা, 92, এই তিনটা উদাহরণ আলাদাভাবে মনে রাখবা, তাহলেই হবে। বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু আমাদের অন্তর বা মাত্র থাকলে নিত্য সমাস হবে। ঠিক আছে? ওকে, এখন বলো নিত্য সমাসের আলোচনা আমাদের শেষ। নিত্য সমাসটা বুঝতে পারলে কিনা একটু কমেন্ট, একটু জানাও আমাকে। ওকে, ক্লিয়ার। হ্যাঁ, সহজ জিনিস আছে। আমরা এবার চলে আসবো আমাদের লাস্ট যে সমাসটা, সেটা হচ্ছে প্রাদি সমাস। আসো, প্রাদি সমাসে আমরা কি বলছি? পরি, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎপ্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তাকে প্রাদি সমাস বলে। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তার মানে দেখো প্রাদি সমাসেও কিন্তু উপসর্গ থাকতে পারে, প্রাদি সমাসেও উপসর্গ থাকতে পারে। যেমন আমরা বললাম অব্যয়ভাব সমাসে উপসর্গ থাকে, প্রাদি সমাসে উপসর্গ থাকতে পারে, তবে সেই ক্ষেত্রে প্রাদি সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। অব্যয়ভাব সমাসে কিন্তু ওই অব্যয়ের অর্থটা প্রাধান্য পায়, উপসর্গের অর্থ,
কিন্তু প্রাদি সমাসে পরপদে অর্থ প্রাধান্য পায়। ঠিক আছে, এখন দেখো আর আরেকটা জিনিস বলেছি, প্রাদি সমাসে যদি উপসর্গটা থাকে তাহলে সেটা প্রকৃষ্ট অর্থ প্রকাশ করে। একটা জিনিস মনে রাখবা, প্রাদি সমাসে যে উপসর্গগুলো থাকে এর মধ্যে সাধারণত উপসর্গ থাকে হচ্ছে পরি, সাধারণত এই দুইটা উপসর্গে বেশি থাকে, এবং পরি। প্রটা সবচাইতে বেশি থাকে। যদি কোনো উপসর্গের শুরুতে কোনো শব্দের শুরুতে উপসর্গ থাকে, কোনো শব্দের শুরুতে যদি উপসর্গ থাকে তাহলে সেটা অবধারিতভাবে সেটা সমাস, প্রাদি সমাস হবে। যদি উপসর্গ থাকে তাহলে অবধারিতভাবে সেটা কি সমাস হবে? প্রাদি সমাস হবে। দেখো প্রভাত, এই যে আছে, প্রগতি আছে, প্রভাব, প্রশিক্ষিত, প্রবচন, থাকা মানেই কিন্তু সেখানে অবশ্যই সেটা প্রাদি সমাস হবে। আর সেখানে অর্থটা কি হবে? এই যে আমরা বলে দিচ্ছি মানে হচ্ছে সেটা প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়। প্রকৃষ্ট, যেমন প্রকৃষ্ট রূপে ভাত, প্রকৃষ্ট রূপে গতি, প্রভাব প্রকৃষ্ট রূপে ভাব, প্রশিক্ষিত প্রকৃষ্ট রূপে শিক্ষিত, প্রবচন প্রকৃষ্ট রূপে বচন, সবগুলো প্রকৃষ্ট রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা। আর পরি দিয়ে আরেকটা উদাহরণ আছে, সেটা একটু দিয়ে দিই। সেটা হচ্ছে পরিভ্রমণ। পরিভ্রমণ, পরিভ্রমণ মানে চারদিকে ভ্রমণ করা, মানে চতুর্দিকে। এখন পরিভ্রমণ দ্বারা তো ভ্রমণ করাটাকেই বোঝাচ্ছে, তার মানে পরপদে অর্থ প্রাধান্য পাচ্ছে, সেই কারণে এটা প্রাদি সমাস। তো তাহলে প্রাদি সমাসের চেনার ক্ষেত্রে তুমি দুইটা জিনিস মনে রাখতে পারো, একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে যদি শুরুতে উপসর্গ থাকে তাহলে অবশ্যই সেটা প্রাদি সমাস হবে এবং তার ব্যাস বাক্যে এই যে প্রকৃষ্ট কথাটা আসবে। ঠিক আছে, আর উপসর্গটা দিয়ে সাধারণত এই উদাহরণটা পরীক্ষায় আসে। ক্লিয়ার? এছাড়া আমাদের প্রাদি সমাসে আর কোনো আলোচনা নাই। ওকে, লাস্টেরটা বুঝে নাই। লাস্টেরটা বলতে এই যে এইটা বোঝে নাই। খেয়াল করো, এখানে আমি বললাম কি যে এই যে তিনটা উদাহরণ এখানে দিয়েছে না, নিত্য সমাসের, গ্রাম শুদ্ধ, ঘরখানা 92, এই তিনটা উদাহরণ তোমরা একটু মনে রাখবা। ঠিক আছে, বাদ বাকি সবগুলো তোমাদের পরীক্ষা মানে মোটামুটি অন্তর এবং মাত্রা দিয়ে বুঝতে পারবা। ঠিক আছে, এই তিনটা শুধু মনে রাখবা একটু। ওকে, তো আমাদের কিন্তু অব্যয়ভাব সমাস, প্রাদি সমাস এবং দ্বিগু সমাস, নিত্য সমাস কমপ্লিট, মানে সমাসের সম্পূর্ণ আলোচনা কমপ্লিট। আশা করি প্রাদি সমাস সবাই তোমাদের বুঝতে পেরেছো। ওকে, ক্লিয়ার আছে? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাকে এবার প্রশ্ন করতে পারো। একজন প্রশ্ন করেছিল আমার যতদূর মনে পড়ছে যে সমক্ষ আর প্রত্যক্ষ এক কিনা। হ্যাঁ, সমক্ষ আর প্রত্যক্ষ এক জিনিস। প্রত্যক্ষ মানেও যা চোখের সামনে ঘটা, সমক্ষ মানেও তা চোখের সামনে ঘটা। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিব। পরিভ্রমণ এর ব্যাস বাক্য কি দেওয়া হবে? না না, পরিভ্রমণের ব্যাস বাক্য হবে এই যে একটু আগে আমরা বললাম পরিভ্রমণের ব্যাস বাক্য হবে পরিতে যে ভ্রমণ, পরিতে বা চতুর্দিকে, দুইটার যে কোনো একটা দিতে পারো, পরিতে বা চতুর্দিকে ভ্রমণ, যে ভ্রমণ সেটা হচ্ছে পরিভ্রমণ। ঠিক আছে, আর থাকলে সেখানে প্রকৃষ্ট হবে। You are most welcome, তামিমা। একটা বইতে দেখলাম যে দোয়াত কলম অলুক দ্বন্দ্ব সমাস, কিন্তু না 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 না, যদি কোনো বইতে দোয়াত কলম অলুক দ্বন্দ্ব দেখে থাকো তাহলে তো হবেই না। দোয়াত কলম অলুক হতে হলে তো অবশ্যই বিভক্তি থাকতে হবে। দোয়াতেও কোনো বিভক্তি নাই, কলমেও কোনো বিভক্তি নাই। বিভক্তি না থাকলে কোনোভাবে অলুক দ্বন্দ্ব হবে না, ওটা ভুল আছে। ওকে, বলো আর কোনো প্রশ্ন থাকলে বলো, কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। এখন কথা হচ্ছে আমরা কিন্তু সমাস পুরো বইয়ে আমাদের যত উদাহরণ ছিল সবই কিন্তু আমরা শেষ করে ফেলেছি। তোমাদের এখন কাজ কি জানো? এই যে যত কিছু পড়েছে এগুলো এবার নিজে নিজে খুব সুন্দর করে বুঝে বুঝে একবার পড়ে ফেলা, তাহলে দেখবা সমস্যা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তন্ময় বলছে ভাইয়া বই তো লেখা আছে সমক্ষ মানে অক্ষির সমীপে আর প্রত্যক্ষ মানে অক্ষির অভিমুখে। আচ্ছা দেখো, এই যে বইতে যেটা আছে সেটাও ঠিক আছে, আমরা যেটা বলছি সেটাও ঠিক আছে। প্রত্যক্ষ বলতে অক্ষির অভিমুখে হতে পারে, অভিমুখে মানে সামনে, আর প্রত্যক্ষ মানে, হ্যাঁ তুমি তো বলছো প্রত্যক্ষ নিয়ে সমস্যা, তো দেখো প্রত্যক্ষ
এটার দুইটা অর্থই হতে পারে, একটা হচ্ছে অক্ষির অভিমুখে মানে অক্ষির সামনে, চোখের সামনে, আর একটা হচ্ছে অক্ষির সমীপে, সমীপে নিকটে মানে চোখের সামনে, চোখের কাছে যেটা ঘটছে সেটা হচ্ছে প্রত্যক্ষ। ঠিক আছে, দুইটাই সঠিক হবে, কোনো সমস্যা নাই। এই 5টা ক্লাস আমাদের অ্যাপে, ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে পাবা, কিন্তু সবগুলোই কয়েকটা দিন পরে, কারণ আমাদের অলরেডি এডিট চলছে। মোটামুটি ক্লাসগুলো যেহেতু আজকে শেষ হলো, খুব কাছাকাছি সময়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর আমাদের এই গ্রুপে তো লাইভ আছেই। আচ্ছা, পরীক্ষায় প্যাচ লেগে যায়। পরীক্ষায় প্যাচ লেগে, এতদিন পরীক্ষায় প্যাচ লেগে যেত কেন? পরীক্ষায় প্যাচ লেগে যেত কারণ এতদিন আমরা সমাস না বুঝে মুখস্থ করে চলে যেতাম। কিন্তু আমরা এই যে 5টা ক্লাস করলাম, এই 5টা ক্লাসে কিন্তু আমরা সমাসের প্রত্যেকটা উদাহরণ ভেঙে চুরে করেছি। তুমি যদি এই 5টা ক্লাস ঠিকঠাক মতো আরও একবার দুইবার দেখে নাও, তাহলে দেখবা তোমার আর পরীক্ষায় প্যাচ লাগার কোনো চান্স নাই। তামিমা ইংলিশ ক্লাসে যাও, হ্যাঁ যাও, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের আজকের ক্লাসটা কিন্তু ভেরি বিগ ফ্যান, থ্যাংক ইউ। নদীমাতৃক, এটা সমাধিকরণ হবে না ব্যাধিকরণ হবে? আচ্ছা, নদীমাতৃক, এটা হচ্ছে এর ব্যাস বাক্য কি? এর ব্যাস বাক্য হচ্ছে নদী মাতা যার। ব্যাস বাক্য কি? নদী মাতা যার, নদীমাতৃক। এটা হচ্ছে সমাধিকরণ। দেখো, সমাধিকরণ বহুব্রীহি হতে হলে কি হওয়া লাগে জানো? পূর্বপদ বিশেষণ হওয়া লাগে। তো নদী তো কোনো বিশেষণ না, নদী হচ্ছে বিশেষ্য। তো নদী যেহেতু বিশেষ্য হলে পরে তো সেটা সমাধিকরণ বহুব্রীহি হচ্ছে না, এটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হবে। ঠিক আছে, হ্যাঁ, বুঝে বুঝে পড়লেই অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া আপনি আবার আমাদের ক্লাস কবে নেবেন? আবার যেদিন আমাদের আচ্ছা SMP 25, আচ্ছা ইনশাল্লাহ তোমাদের নেক্সট যদি কোনো ক্লাস আমার শিডিউলে পড়ে সেদিন হবে। দোয়া রাখো, ইনশাল্লাহ নিশ্চয়ই দেখা হবে। আর তোমাদের সমাজটা সম্পূর্ণরূপে, তাহলে তোমাদের আমার দায়িত্ব কিন্তু আমি শেষ করে ফেলেছি, এরপরে বাকি দায়িত্ব সম্পূর্ণটা কিন্তু তোমাদের। ঠিক আছে, হ্যাঁ, পরীক্ষায় সমাজ নিয়ে খুবই প্রবলেম হয়, সেই কারণেই বলছি, পরীক্ষার সমাজ নিয়ে খুবই প্রবলেম হয় বলে বলছি। আর প্রবলেম হবে না যদি তোমরা এই 5টা ক্লাস ভালো করে বুঝে থাকো। আপনি আমাদের ক্লাস নেবেন না? হ্যাঁ, ক্লাস অবশ্যই নেবো, ক্লাস না নিয়ে যাবো কোথায় তোমাদের ক্লাস না নিয়ে। তো যেটা বলছিলাম যে তোমরা মোটামুটি আমার দায়িত্ব কিন্তু আমি শেষ করে ফেললাম। আমি কিন্তু সম্পূর্ণরূপে 5টা সমাস তোমাদের 5টা ক্লাসে কিন্তু সম্পূর্ণ সমাস 5টা ক্লাসে শেষ করে দিয়েছি। তোমাদের এখন কাজ আছে, তোমাদের কাজ হচ্ছে নিজে এখন একটু পড়া, একটু নিজে সময় দেওয়া। কারণ আমি ধরো কোচ যতই শেখাক, আলটিমেটলি খেলাটা কিন্তু খেলোয়াড়কেই খেলতে হয়। তো খেলাটা তোমাকেই খেলতে হবে, ছক্কাটা তোমাকেই মারতে হবে, ইয়র্কারটা তোমাকেই ঠেকাতে হবে। তো সেই কারণে অবশ্যই খুব ভালো করে মন দিয়ে নিজেরা এবার সমাজটা ভালো করে নিজেরা বই থেকে ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের তো আরও কত কত ক্লাস হবে, আমরা সেই ক্লাসগুলোতে সব সমাধান করে নিতেই পারবো। ওকে ভাইয়া, আপনার ক্লাসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া তন্ময়। ভাইয়া সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগুর পার্থক্যটা আবার বুঝাবেন প্লিজ? আমি বলে দিচ্ছি আবার, সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগুর পার্থক্য একটা। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে শব্দটা বিশেষণ হয়, আর দ্বিগুর ক্ষেত্রে শব্দটা বিশেষ্য হয়। যেমন চৌচালা, এটা সংখ্যাবাচক বহুব্রীহি, কারণ চৌচালা একটা বিশেষণ পদ। আর চৌরাস্তা, এটা দ্বিগু, কারণ চৌরাস্তা একটা বিশেষ্য পদ। এটা নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, দ্বিগু সমাসের আলোচনার মধ্যে কিন্তু এটা আমরা বলে দিয়েছিলাম, তুমি ক্লাসটা একবার দেখলে কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, আগের 3টা ক্লাস করতে পারি নাই, কোনো সমস্যা নেই, আমাদের লাইভ তো আছেই এখানে, এখান থেকে করে নিতে পারো। ভাইয়া সব বাংলা ক্লাস আপনি নিয়ে জয়েন হন, এখন সব তোমাদের এত বাংলা ক্লাস, সব বাংলা ক্লাস আমি নিতে গেলে তো আসলে হবে না। আল্লাহ ভরসা ইনশাল্লাহ। আর এখানে আমাদের ফারহান ভাই এবং ফারসিম দুইজনে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক। আমরা যেই ক্লাস নিই অবশ্যই তোমাদের জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, আমাদের সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ এটুকু আস্থা রাখবে যে আমরা তোমাদেরকে যেটা দেবো সেটা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, জয়। ওকে, তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমরা ক্লাসটা, যেহেতু আর কারো তেমন কোনো সমস্যা নেই, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাই। সেই জায়গা থেকে সবশেষ এটাই বলা থাকবে, সমাজে তোমার যত ছোট ছোট তোমাদের কনফিউশন আছে, সেই সব কনফিউশন কিন্তু আমাদের মোটামুটি সমাধান করে দেওয়া আছে আমাদের এই ক্লাসগুলোতে। ঠিক আছে।
আর আরেকটা শেষ বলে দিই, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে, তোমাদের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যেমন ধরো সমাসের ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় তোমার কোন কোন সমাসের প্রকারভেদ সহ লিখতে হবে। যেমন তৎপুরুষ সমাস যদি পরীক্ষা আসে তাহলে দ্বিতীয়া নাকি তৃতীয়া নাকি চতুর্থ এগুলো সহ লিখতে হবে। কর্মধারয় সমাস আসলে সেটা মধ্যপদলোপী নাকি উপমান নাকি উপমিত এগুলো সহ লিখতে হবে। কিন্তু দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কিন্তু আর সম্বন্ধবাচক নাকি সাধারণ এগুলো লেখার প্রয়োজন নয়। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে শুধু একশেষ দ্বন্দ্ব আসলে সেটার নাম সহ লিখতে হবে একশেষ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব আসলে নাম সহ লিখতে হবে বহুপদী দ্বন্দ্ব, অলুক আসলে নাম সহ লিখতে হবে অলুক দ্বন্দ্ব। তাছাড়া সম্বন্ধবাচক দ্বন্দ্ব, সাধারণ দ্বন্দ্ব এগুলো কিন্তু নাম লেখার প্রয়োজন নয়, শুধু দ্বন্দ্ব সমাস লিখলে হবে। ঠিক তেমনি দেখো আমাদের বহুব্রী সমাসের ক্ষেত্রেও আমাদের শুধু কয়েকটা বহুব্রী সমাসের নাম সহ লেখার বিশেষ প্রয়োজন আছে। সবগুলো বহুব্রী সমাসে কিন্তু নাম সহ না লিখলেও চলে, নাম সহ লিখলে ভালো হয়। তবে সবসময় যে নাম সহ লিখতে হবে এমন না। যেমন তবে নং বহুব্রী সমাস নাম সহ লিখতে হবে, মনে করো আমাদের অলুক বহুব্রী সমাস নাম সহ লিখতে হবে, সংখ্যাবাচক বহুব্রী সমাস নাম সহ লিখতে হবে। হ্যাঁ, তো একটু এগুলো আমরা সে কারণে সমাসের প্রকারভেদগুলোর নাম সহ একটু লেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সবাইকে অনেক অনেক ঈদ মুবারক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। বাচ্চা না তো, বেল বাচ্চা না।